বেগম খালেদা জিয়া যতদিন কারাগারে ছিলেন, কারাগারে থাকাকালীন ওনার এমন এমন বিশেষ বিশেষ রোগের কথা আমরা শুনতে পারছি, যে রোগগুলা নিরাময় অযোগ্য বাংলাদেশে। এবং এই নিরাময় অযোগ্যতার কারণে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তৎকালীন যে বিএনপির নেতাকর্মীরা, নেতারা, বিএনপির মহাসচিব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য বিষয়ক সাবেক ওনার যে ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ, ওনাদের বক্তব্যে আমরা বরাবরই শুনতে পারছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। ওনাকে দ্রুত গতিতে বিদেশে নিয়ে চিকিৎসা করানো না গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর প্রেক্ষিতে তৎকালীন সরকার তারাও বলছিল যে বেগম খালেদা জিয়ার অত মারাত্মক কোনো অসুখ নাই যেটা বাংলাদেশে চিকিৎসা হয় না, এবং তারা আইনের সীমাবদ্ধতার দোহাই দিয়ে বারবার বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানো থেকে বিরত রাখে। 5ই আগস্ট পর্যন্ত এইভাবেই চলতে থাকে। বেগম খালেদা জিয়া অসুস্থ, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি, এইগুলো 5ই আগস্ট পর্যন্ত চলতে থাকে। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি ট্যাবলেট বেগম খালেদা জিয়াকে খাওয়ানো হইলো, এমন কি চিকিৎসা ওনাকে দেওয়া হইলো, যে এখন আর ওনার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক, এই যে জাহিদ সাহেব, এই জাহিদ সাহেবের আমলে, জাহিদ সাহেব যখন বিএনপি ক্ষমতায় ছিল, 2008 সালের পত্রপত্রিকা ঘাটলে আপনারা দেখতে পারবেন এই জাহিদের কি পরিমাণ দুর্নীতি সে করছিল। স্বাস্থ্য খাতটাকে সে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। একজন নার্সের সাথে প্রেম করে বিয়ে করছিল সে, ওই নার্সকে। তারপরে সেই নার্স সরকারি চাকরি ছেড়ে দিয়ে সে অনেক বড় ব্যবসায়ী বনে গেছিল, এবং এই সিন্ডিকেট করে জাহিদ এবং তার সেই কথিত ওয়াইফ স্বাস্থ্য খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছিল। আজকে সেই জাহিদ বড় বড় নীতি কথা শোনাচ্ছে মিডিয়ার সামনে এসে। এবং বেগম খালেদা জিয়া 5 তারিখের আগ পর্যন্ত ওনার এত শোচনীয়, এত বেশি খারাপ অবস্থা ওনার শারীরিক, যেগুলা দিয়ে মানুষকে বারবার বোঝানো হয়েছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে আওয়ামী লীগ সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক মারপ্যাচ দিয়ে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে সুচিকিৎসা নিশ্চিত না করে বরং তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এরকম নানান অভিযোগ ছিল। 5 তারিখের পরে বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করে দিছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 5 তারিখের পরে বেগম খালেদা জিয়া হঠাৎ করে এমন কি হইলো যে উনি সুস্থ হয়ে গেছেন। এবং বিদেশে যাওয়ার ব্যাপারে এখন আর বিএনপির কোনো নেতাদেরও কোনো বক্তব্য নাই, বিএনপির এই সংক্রান্ত কোনো বিষয়ে কোনো আন্দোলনও নাই। এমনকি বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ারও কোনো পরিবেশ তারা এখন পর্যন্ত দেখাইতে পারে নাই যে তারা বিদেশে যাচ্ছে বা যাবে। ট্রাভেল পাস পাওয়ার পরে পুরাই নীরব হয়ে গেছে সবাই। মানে এই বিষয়টা আমাদের মধ্যে মানে কৌতূহল জাগছে যে খালেদা জিয়া এত অসুস্থ একজন বয়স্ক মানুষ, ওনার সুচিকিৎসা যদি আসলেই বিদেশে দরকার হয়ে থাকে, তাহলে 5 তারিখের পরে ওনাকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না? 1/11 সরকারের সময় আমাদের যে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বিএনপির আমলে যে দুর্নীতিগুলা উনি করছিলেন, যে খাম্বা তারেক নামে তাকে ডাকা হইতো তখন, খাম্বা নিয়ে যে দুর্নীতি উনি করছিলেন, বিএনপির আমলে যে লুটপাট ওনার মাধ্যমে হয়েছিল, এইগুলা নিয়ে ওনার বিরুদ্ধে তৎকালীন ওনাদেরই নিয়োগ করা সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের যে সরকার ছিল, কেয়ারটেকার সরকার, তাদের আমলে তারেক জিয়ার নামে মামলা করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে হাজতে নিয়ে তার উপর অনেক অত্যাচার করা হয় বলে আমরা শুনছি। যার কারণে সেই নির্যাতন থেকে বাঁচার জন্য উনি মুচলেকা দিয়ে, যে আর রাজনীতি করবেন না, এরকম মুচলেকা দিয়ে উনি লন্ডনে চলে গেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বলা হতো যে তারেক রহমান যদি বাংলাদেশে আসে, তাহলে তাকে আবার নির্যাতন করা হবে, তাকে আবার গ্রেপ্তার করানো হবে, তাকে আবার হয়রানি করানো হবে। এইসব কারণে তখন তারেক জিয়া দেশে আসেন নাই। প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় 5 তারিখের পরে, আমরা শুনছিলাম যে তারেক রহমান দেশে আসতেছে খুব তাড়াতাড়ি। তারপরে কি অজানা কারণে হঠাৎ করে তারেক রহমান সাহেবও এখন আর দেশে আসার কথা বলতেছেন না। আবার বিএনপির নেতাকর্মীরাও তারেক রহমান সাহেব দেশে আসবেন এই নিয়ে কোনো স্লোগানও দিচ্ছেন না। তো বিষয়টা কেমন জানি একটা মারপ্যাচ একটা গেম ভাব মনে হচ্ছে। যে হয়তোবা বিএনপি আশঙ্কা করতেছে যে বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যায়, তাহলে এমন হইতে পারে যে তাকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না। আবার তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না, কারণ ওনার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, কিছু খুচরা মামলা ওনার বিরুদ্ধে খারিজ হয়ে গেলেও বড় বড় মামলাগুলো কিন্তু এখনো ওনার নামে রয়ে গেছে। তো ইউনূস সাহেব নিজের নামে যে মামলাগুলো ছিল ওইগুলা কিন্তু উনি প্রত্যাহার করে নিছেন। ওনার নামে যে ট্যাক্স ফাঁকির মামলা ছিল ওইগুলা কিন্তু উনি প্রত্যাহার করে নিছেন, কিন্তু তারেক জিয়ার বড় যে মামলাগুলো এগুলা উনি প্রত্যাহার করেননি। তো মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব হয়তো আশঙ্কা করতেছেন যে যদি উনি বাংলাদেশে আসেন, তাইলে এখন যে সরকার আছে তারা যে নীতি কথা যত যাই বলুক, এমন হইতে পারে তারেক রহমান সাহেবকে আবার তারা হয়তো বা হয়রানি করবে। এই আশঙ্কার কারণে উনিও দেশে আসতেছেন না। আবার বেগম খালেদা জিয়া বিদেশে গেলে হয়তো আর তাকে দেশে আসতে দেওয়া হবে না, এই আশঙ্কায় উনিও বিদেশে যাচ্ছেন না। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা, মনে হচ্ছে যে রাজনীতিতে হয়তো বা এমন কিছু হচ্ছে
যেটা পাবলিক বুঝতে পারতেছে না, অথবা পাবলিককে বোঝানোর চেষ্টাও কেউ করতেছে না। মূলত বিএনপি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এদেরকে অবজারভেশন করছে বলে আমাদের মনে হচ্ছে। সম্ভবত বিএনপি বুঝতে চাচ্ছে যে এই আন্দোলনের ফসল কিন্তু, বিএনপির আন্দোলনের ফসলই কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। বিএনপি দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ হটাও যে আন্দোলন করে গেছে, হয়তোবা তারা সফলতা পায় নাই, তাদের সফলতা হয়তোবা দেরিতে হয়েছে, হয়তোবা ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদের দিয়ে হয়তোবা সফল হইতে পারছে তারা এই আন্দোলনে। কিন্তু এই আন্দোলনে যে ডোনেশন, অর্থের সংকুলান, লক্ষ লক্ষ কোটি কোটি যে টাকার লেনদেন, এগুলা কিন্তু সব বিএনপির মাধ্যমেই হয়েছে, এবং বিএনপির যারা ডোনার আছে সেই ডোনারদের টাকাতেই এই আন্দোলন চাঙ্গা হয়েছিল। এখন এই পর্যায়ে আইসে বিএনপি মনে করতেছে যে তারা যদিও এই আন্দোলনে তাদের বিশাল বড় একটা ভূমিকা ছিল, কিন্তু কি একটা কারণে তাদের এই ভূমিকাটাকে ছোট করে দেখা হচ্ছে, অথবা কেন তারা মনে করতেছে যে এই সরকার নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, নির্বাচন না দিয়ে -2 ফর্মুলার দিকে হয়তোবা যেতে চাচ্ছে, এরকম আশঙ্কা থেকে বিএনপি বর্তমানে নিজেদেরকে গোছানোর কাজে মন দিচ্ছে বলে আমরা মনে করতেছি। কিন্তু যারা জেনজি, যারা বিএনপির আমলটা দেখে নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে দুর্নীতির যে স্টার্টিং, দুর্নীতির যে শুরু, এইটা না বললেই নয়, এই জিনিসটা শুরু হয়েছে বিএনপির আমল থেকে। আপনারা ভালোভাবে একটু বিএনপি সরকারের আমলে যে পত্রিকাগুলো আছে এগুলো একটু পড়ার চেষ্টা করেন, একটু দেখার চেষ্টা করেন যে ওনারা যে এখন এত ভালো হয়ে গেছে, এত হাজী সাহেব হয়ে গেছে, ওনাদের আমলে, ওনাদের সরকার যখন ছিল তখন কি পরিমাণ দুর্নীতি এই দেশে হয়েছে, এক খাম্বা কাণ্ড থেকে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এইটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তারেক রহমান সাহেবের যে বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, সে কত হাজার কোটি টাকা লুটপাট করছিল, এটাও একটু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এটা এখন মানুষের সামনে। আমাদের দেশের জনগণ হচ্ছে আয়নার মতো, তারা যখন যেটা সামনে থাকে সেটা নিয়েই কিন্তু কথা বলে। দেখেন বিএনপির আমলের দুর্নীতি নিয়ে ওই সময় জামাত, আওয়ামী লীগ তারা কিন্তু সোচ্চার ছিল, কিন্তু দুর্নীতি কেউ থামাইতে পারেনি। কারণ এই দুইটা রাজনৈতিক দলের আদর্শটাই হচ্ছে এরকম, এদের নেতা কর্মীরা দীর্ঘদিন না খাই থাকে, তারপরে যখন এরা সুযোগ পায় তখন এরা এইখানে লুটপাট করে, ওইখানে মানুষ মারে, ওইখানে জবাই দেয়, এর দোকান দখল করে, বাড়িঘর দখল করে। কারণ এই মিছিল মিটিং এ যে হাজার হাজার লোকজন আপনারা দেখেন, এই লোকজনগুলা কিন্তু বিএনপিও ভাড়া করে আনে, আওয়ামী লীগও ভাড়া করে আনে। বাস্তবে মিছিল মিটিং করার লোক কিন্তু এই দুই দলের, এই যে এত হাজার লক্ষ লক্ষ লোক আপনারা দেখেন সমাবেশে, এগুলো কিন্তু এদের কর্মী না। এরা হচ্ছে, যখন যেই দল এদেরকে ভাড়া করে এরা সেই দলের কর্মী। তো এই পলিসিতে যখন এরা রাজনীতি করে, এদের কিন্তু বিশাল একটা অর্থের ব্যাপার স্যাপার এখানে থেকে যায়, বিশাল বড় অর্থ এদের পিছনে খরচ করা লাগে। এখন দীর্ঘ বিরোধী দলে থাকাকালীন যখন দলের পিছনে কেউ ডোনেশন করবে, সেও তো তার ব্যবসায়িক কারণেই ডোনেশন করবে। এই দেশে ফ্রি বইলে তো কিছু নাই, এই দেশ কেন, পৃথিবীর কোথাও ফ্রি বইলে কিছু নেই, সবই গিভ অ্যান্ড টেক। তো তারা যখন মিছিল মিটিং করতেছে, লোকজন সরবরাহ করতেছে, তারা যে অর্থ সংকুলন করতেছে, সেই অর্থগুলো তারা উঠাবে না, তার কয়েক গুণ তো তাদেরকে উঠাইতে হবে। 5 তারিখ পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা, যে পরিমাণ দখলবাজি হয়েছে, যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, যে পরিমাণ লুটপাট হয়েছে, এই লুটপাটটা কিন্তু সেই দুর্নীতিরই অংশ। আজকে আওয়ামী লীগ যখন চলে গেছে, বিএনপি ক্ষমতা পাইছে, বিএনপি যে পরিমাণ লুটপাট করছে এই দেশে, আবার যখন একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকারই আসুক, বা নির্বাচন যদি নাও হয়, যারাই এরপরে সুযোগ পাবে দেখবেন যে তারাও সেম কাজটাই রিপিট করবে। সুতরাং বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনের কথাটা বারবার বলা হচ্ছে, এই পরিবর্তনটা তো তৃণমূল থেকে শুরু হওয়া লাগবে। নেতা কর্মীদের ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো শক্তিশালী অবস্থানে না যায়, তাহলে তো এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। যেমন আওয়ামী লীগের ভিতরে দলের সমালোচনা কেউ করলে তাকে আওয়ামী লীগ থেকে যেরকম বহিষ্কার করে দেওয়া হয়, সেম ভাবে বিএনপিতে যদি কেউ দলের বিরুদ্ধে কথা বলে, বিএনপির দলের দুর্নীতি, নেতাকর্মীদের দুর্নীতি নিয়ে যদি কেউ কথা বলে, তাকেও কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপি সরকারের আমলে যে AQM বদরুদ্দোজা চৌধুরী বিএনপির নিয়োগকৃত রাষ্ট্রপতি ছিলেন, উনি রাষ্ট্রপতি হওয়ার পরপরই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য ওনাকে বলা হয়েছিল। কিন্তু ওনার বক্তব্য ছিল যে যেখানে জিয়ার লাশই পাওয়া যায় নাই, সেখানে আমি কেন জিয়ার মাজার জিয়ারত করতে যাব। শুধুমাত্র এই কারণে তৎকালীন বিএনপি সরকার এই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদমর্যাদা থেকে সরাই দিছিল, রাষ্ট্রপতি পদ থেকে তাকে প্রত্যাহার করে নিছিল, এবং সংসদে তার বিরুদ্ধে ঘৃণা প্রস্তাব নিয়ে আসছিল। এই যে রাজনৈতিক বিষয়, এখন যারাই যখন ক্ষমতায় থাকে দেশ কিন্তু সবাই লুটপাট করে খায়। সুতরাং তৃতীয় শক্তির উত্থান যে এই দেশে হচ্ছে, এইটা মোটামুটি এখন বলা যায় যে কনফার্ম। আগামী দিনে হয়তোবা যদি বিএনপি আওয়ামী লীগ কেউ ক্ষমতায় না এসে তৃতীয় পক্ষ কেউ ক্ষমতায় আসে, আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু নেই, এবং সেরকম একটা প্রক্রিয়াই চলমান বলে আমি মনে করতেছি। রাজনীতিতে যদিও শেষ বলে কিছু নাই, হয়তোবা আমার ধারণা ভুলও হইতে পারে,
তবে ভুল না হওয়ার সম্ভাবনাই 99%। এবং আমি মনে করতেছি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা যে সংস্কারের কথা বলতেছে, এই সংস্কারটা আসলে রাষ্ট্রের কোনো সংস্কার না। এই সংস্কারটা হচ্ছে তাদের প্রস্তুতির সংস্কার। তারা হয়তোবা চাচ্ছে যে তৃতীয় একটা পক্ষকে তৈরি করে তারপরে তারা নির্বাচন অনুষ্ঠানের দিকে যাবে। নাইলে ধরেন যে তারা এখন রাষ্ট্রের অনেক সংস্কার করে গেল, অনেক কিছু তারা করে গেল, কিন্তু করে যাওয়ার পরে কি হইলো, এরপরে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তারা যদি এদের এই আইন কানুনগুলা না মানে, তারা যদি এগুলা সংসদে আবার প্রস্তাব এনে এগুলা যদি রহিত করে দেয়, তাহলে এদের কি করার থাকবে? সুতরাং সংস্কারটা কিন্তু সর্বসম্মতিক্রমে হওয়া উচিত। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, যতগুলা রাজনৈতিক দল আছে, ইসলামী সমমনা দলগুলা সহ সবার সাথে বসে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে তারপরে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র তাইলে আশা করা যায় যে ওইটা সাস্টেইনেবল হবে, ওটা টেকসই হবে। এই ছাড়া যত সংস্কারের কথাই বলবেন আপনারা, সংস্কার কিন্তু এই দেশে আগে মানুষের হওয়া লাগবে। এই যারা সংস্কার সংস্কার রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের দুর্নীতির কথা বলতেছে, তারাই আবার কিন্তু লুটপাটের খেলা মেতে উঠতেছে। গত কয়েকদিনে যে যে পরিমাণ ছাত্রদের যে বিশৃঙ্খল অবস্থা, এই কলেজ ওই কলেজকে হামলা করতেছে, এই কলেজ ওই কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে, প্রিন্সিপালের কম্পিউটার নিয়ে যাচ্ছে, ল্যাপটপ নিয়ে যাচ্ছে, ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, এই নজিরগুলো কি গত 20-25 বছরেও কেউ দেখছেন কিনা আমার জানা নাই। অন্তত আমার জীবন, আমার যে জন্মের পর থেকে আমি এইরকম নজির আমি কখনো দেখি নাই যে এত বিশৃঙ্খল অবস্থা একটা দেশে হইতে পারে। বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে একটা গৃহযুদ্ধ খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে। এবং ওই রকম লক্ষণই কিন্তু বর্তমানে চলতেছে। এই যে আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি, তখন কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা হাবিবুর রহমান মোল্লা কলেজে হামলা করছে, সেখানে কিন্তু বিশাল একটা সংঘর্ষ যাচ্ছে। এবং আমি ওই দিক থেকে আসার পথে আমি দেখে আসছি বিভিন্ন বেসরকারি যে কলেজগুলো, দনিয়া কলেজ আর অন্যান্য আশেপাশে যে ছোট ছোট কলেজগুলো আছে, তাদের সেই কলেজগুলোর ছাত্ররা লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে আইসে তারা রাস্তায় দাঁড়ায় আছে। এই যে একটা জঙ্গি মনোভাব সবার, কথায় কথায় যে মারধর, কথায় কথায় লুটপাট, এখানে হামলা করো ওইখানে হামলা করো, এই ট্রেন্ডটা কিন্তু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন এইটাকে কখন রশি টেনে ধরা যাবে এটা বলা আসলে মুশকিল। তারপরে গতকালকে দেখলাম প্রথম আলো এবং ডেইলি স্টার ঘেরাও কর্মসূচি দিচ্ছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন। তাদের কথা শোনার পরে তাদের একদল মুরিদ, তারা এই ঐতিহ্যবাহী পত্রিকা দুইটার উপর হামলা চালাইছে। সেখানে হুজুরদের একটা বিশাল বড় অংশ দেখলাম যে পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকেই পিটাচ্ছে। এই যে কালচারটা এস্টাবলিশ হয়ে গেছে এই দেশে, এইটা কিন্তু থামানো অনেক কঠিন হবে। এবং দেশটা যেভাবে যাচ্ছে, যেভাবে এই সংঘর্ষ, হামলা, মামলা, হয়রানি যা চলতেছে, এখন যে বিশৃঙ্খল অবস্থা, রিক্সাওয়ালাদের আন্দোলন, অটোওয়ালাদের আন্দোলন, কোনো কিছুই কিন্তু থামানো যাচ্ছে না। এখন একটা সস্তা ট্যাগ হয়তো দেওয়া যাবে, আওয়ামী লীগ একটা ট্যাগ দেওয়া যাবে, ছাত্রলীগ বানাই দেওয়া যাবে এদেরকে, কিন্তু বাস্তবিক অর্থে বুকে হাত দিয়ে বলেন তো যে দেশের যে অবস্থা, এতে কি আপনারা সুখে আছেন? কেউ কি বলবেন যে এই পরিস্থিতিতে আপনি সুখে আছেন? আমি সাধারণ মানুষের সাথে মিশার সৌভাগ্য আমার হয়। আমি দেখি যে মানুষের অপিনিয়নটা আওয়ামী লীগের আমলে যেরকম আওয়ামী লীগ বিরোধী একটা শক্তিশালী অবস্থান, একটা খারাপ ধারণা মানুষের মধ্যে ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে এখন আবার মানুষের মধ্যে সেই ধারণাটা পরিবর্তন হয়ে এখন যারা ক্ষমতা সুবিধা নিতেছে, বিএনপি তথা এই ছাত্ররা, তাদের ব্যাপারে মানুষ এত পরিমাণ নেগেটিভ যে আওয়ামী লীগের চাইতেও এদেরকে এখন মানুষ বেশি ঘৃণা করে। মাঝখান দিয়ে প্লাস পয়েন্টে চলে গেছে জামাত। জামাতের রাজনীতির একটা বড় ভালো দিক আমি দেখছি যে তারা সাংঘর্ষিক রাজনীতির দিকে কিন্তু তারা যায় না। তাদের রাজনীতি হচ্ছে খুব ঠান্ডা মাথার রাজনীতি, ট্যালেন্টেড রাজনীতি। জামাতের রাজনীতিটা কেন ট্যালেন্টেড বলতেছি, জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী প্রশিক্ষিত এবং তাদের প্রশিক্ষণটা কিন্তু জঙ্গি স্টাইলের প্রশিক্ষণ। এটা তাদের প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা নেতার অস্ত্র চালনার প্রশিক্ষণ আছে। এবং ছাত্র শিবিরের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এটা খুবই দারুণ। এবং তারা এত বেশি গবেষণা করে, এত বেশি পড়াশোনা করে রাজনীতি নিয়ে, আগামী দিনগুলোতে এই আওয়ামী লীগ বিএনপির বিলুপ্তির মাধ্যমে দেখবেন যে বাংলাদেশে জামাত ইসলামের একটা বড় আবির্ভাব ঘটবে, একটা ব্লাস্ট হওয়ার মতো পসিবিলিটিস জামাতের আছে। জামাতের ছাত্র সংগঠনে তাদের যারা রিক্রুট করে, যাদেরকে তারা নেতা বানায়, প্রত্যেকটা ছেলে দেখবেন যে টপার। তারা সবাই টপার, ইউনিভার্সিটি টপার থাকে, বিভিন্ন হলের টপার থাকে। তাদের রেজাল্ট শিট দেখে তাদের মেধা মূল্যায়ন করে তারপরে তাদেরকে কিন্তু চেয়ারে বসানো হয়। অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের যেটা হয়, সেখানে হচ্ছে ভাই লীগ, ভাই দল, দাদাগিরি, চামবাজি, যারা ভালো করতে পারে তাদেরকেই ছাত্র সংগঠনগুলোর নেতা বানায় দেয়। এখানে কিন্তু মেধার মূল্যায়ন হয় না। এই কারণে সামনের অদূর ভবিষ্যতে জামাতের রাজনীতিতে খুব বড় একটা ব্লাস্ট হওয়ার পসিবিলিটিস আমি দেখতে পারতেছি। আমার সাথে হয়তো আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনারা মিলিয়ে নিয়েন আমার কথাটা। আগামী কয়েক বছর পরে দেখেন জামাত কোন জায়গায় যায় দাঁড়ায়। পাশাপাশি যে ইসলামিক দলগুলা,
বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মভীরু এবং ধর্ম মনোভাবাপন্ন, তাদেরকে নিয়ে যখন কেউ কোনো কথা বলে, ধর্ম নিয়ে যখন কেউ কোনো কথা বলে, তখন দেখেন যে একটা ঝড় তুফান যায় এই দেশে, আন্দোলনের ঝড় তুফান। এইটাতে এই একটা মেসেজ আমাদের জন্য যে বাংলাদেশে ইসলামিক দলগুলার খুব ভালো সম্ভাবনা আছে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার। অতএব বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই যে দুর্নীতি, লুটপাট, ধান্দাবাজির রাজনীতি ছেড়ে না দিলে ভবিষ্যৎ খুবই অন্ধকার আপনাদের জন্য। রাজনীতি ছেড়ে, রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে, রাজনীতিকে শুধুমাত্র রাজনীতির জায়গায় রেখে নীতি আদর্শের চর্চার মাধ্যমে আপনারা নিজেদেরকে মূল্যায়ন করেন, এই আবেদন আপনাদের কাছে বরাবরই আমার থাকবে। আগেও বলছি, এখনো বলি যে রাজনীতির আমূল পরিবর্তন সময়ের দাবি। এখন মানুষ রাজনীতিতে এখন গুন্ডামি, পান্ডামি, ক্ষমতার আধিপত্য, এগুলা মানুষ পছন্দ করে না। আপনি ক্ষমতা পাওয়া মানে আপনি ফুটপাত দখল করে চাঁদাবাজি করা না। আপনি ক্ষমতা পাওয়া মানে একটা গরিব মানুষ, একটা নিরীহ মানুষের কাঁধে হাত দিয়ে বলা যে তুমি এগিয়ে যাও, আমি পাশে আছি। এটা হওয়া উচিত আপনাদের রাজনীতি। এই রাজনীতির চর্চা যদি বাংলাদেশে আবার চালু হয়, তাইলেই শুধুমাত্র এই বড় দুইটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ সম্ভাবনা ভালো হইতে পারে। আদারওয়াইজ রাজনীতিতে এদের টিকে থাকা সামনে অনেক বড় চ্যালেঞ্জিং হবে বলে